তো উপেক্ষিত শক্তির উদ্বোধনের পর আমাদের এখানে যেটা আছে সেটার নাম হচ্ছে যৌবনের গান। তো যৌবনের গানটা আপনারা যেটা বলছিলাম উপেক্ষিত শক্তির উদ্বোধন দেখলেও আপনারা বুঝবেন হচ্ছে এই প্রবন্ধ আর বই পড়া প্রবন্ধ আপনাদের যেটা ছিল প্রমথ চৌধুরীর, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রমথ চৌধুরী একটা কথা স্টাবলিশ করার জন্য তিনি কোনো না কোনো ইনফরমেশন আনতেন, কোনো না কোনো ইনফরমেশন এনে তিনি ওই কথাটাকে স্টাবলিশ করার চেষ্টা করতেন। নজরুল ওইরকম কিছু করেন না, নজরুল তার কথাকে ইনফরমেশনের চেয়ে যুক্তি দিয়ে, তথ্যের চেয়ে তিনি যুক্তির উপর বেশি নির্ভর করেন। ঠিক আছে, তিনি যুক্তি দিয়ে তার কথাকে স্ট্যাবলিশ করতেন, ওই যুক্তিটা স্ট্যান্ড করানোর জন্য যদি প্রয়োজন পড়ে উনি কোনো একটা তথ্য আনেন, বাট ওনার আগের জিনিসটা হচ্ছে যুক্তি। তো নজরুলের প্রবন্ধগুলো খুবই যুক্তি নির্ভর হয়, এগুলোকে মন নয় প্রবন্ধ বলে। প্রবন্ধ আমাদের দুই প্রকারের থাকে, তো এগুলো নিয়ে আপনাদের অত বেশি জানতে হবে না। তো আজকের এই প্রবন্ধটাতে আমরা যেই সব বিষয়টা মানে যেসব বিষয়গুলোকে আমরা কভার করব, বা আপনি বলতে পারেন হচ্ছে এই প্রবন্ধটা পড়ার পর উদ্দীপকটা আমরা কীভাবে পাবো। ঠিক আছে, সব কিছুরই উদ্দীপকের একটা বিশাল ইয়া থাকে। তো এই উদ্দীপকটা প্রবন্ধের যেসব দিককে কেন্দ্র করে উদ্দীপক সাজানো যাবে, আপনাদের এগুলো একটু দেখিয়ে দিই। কম্পিউটার একটু স্লো মারতেছে, ওটাই ওকে। তো এই 6টা দিককে আপনারা সামারাইজ করলে, অর্থাৎ এই 6টা দিককেই কেন্দ্র করে আপনাদের এই পুরো প্রবন্ধর যে কোনো সৃজনশীল আপনারা কভার করতে পারেন। একটা হচ্ছে সমাজ সংস্কারে তারুণ্যের অবদান, যেহেতু গত বছর একটা বিপ্লব গিয়েছে, তো ওইটাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উদ্দীপক সাজানো যাইতে পারে, যেখানের মধ্যে সমাজ সংস্কারে তারুণ্যের যে বলিদান বা অবদান এগুলো উঠে আসবে। এরপর হচ্ছে জাতীয় কল্যাণে নিজেকে উৎসর্গ করে দেয়, তরুণরা যে যুবকরা যে জাতির কল্যাণে বা জাতির কোনো একটা দিকে জাতির কল্যাণে রসিকার হবে, জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে জানে, এই জিনিসটার উপর ভিত্তি করে একটা উদ্দীপক তৈরি হতে পারে। আপনাকে সেটা আসবে, সেটা নিয়ে লিখতে হবে। তরুণদের নির্ভীক জীবনযাপন, অর্থাৎ তরুণরা যে কোনো কিছুতে ভয় পায় না, একটা বয়স থাকে যখন মানুষ পেছনে চিন্তা করে না, আগে চিন্তা করে না, জাস্ট কাজটা করে ফেলে, এটাই। বয়সের সাথে নয়, তারুণ্যের সম্পর্ক চেতনার সাথে, এই একটা লাইন খুব বেশি গুরুত্বপূর্ণ। যে নজরুল এটা ব্যাখ্যা করবেন, উদ্দীপকে এমন একটা জিনিস থাকবে যে একজন দুইজন বয়স্ক ব্যক্তির মধ্যে কম্প্যারিজন চলবে, যে বয়স্ক এমনও হতে পারে যে বয়স্ক ব্যক্তিটা খুব বেশি কাজ করে ফেলছেন, মানে তরুণদের মতো কাজ করছেন, আরেকজন তরুণকে দেখাবে যে সারাদিন মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে দিন কাটিয়ে দিচ্ছে, সময় চলে যাচ্ছে, গেমস খেলছে, তো তার মধ্যে জাতির জন্য কোনো চেতনা নেই। তো এই ক্ষেত্রে এটাকে উদ্দীপক আমাদের পাঠের সাথে মিলিয়ে আমাদের কাজটা করে নিয়ে যাইতে হবে। তারপর হচ্ছে যুবকদের উদ্যমী মনোভাবের প্রতি কবির ভক্তি, কবি যে যুবকদেরকে খুব বেশি শ্রদ্ধা করে, বা এই তারুণ্যের ব্যাপারটাকে যে কবি খুব বেশি আইডলাইজ করে, সেই জিনিসটা এখানের মধ্যে উদ্দীপকের মধ্যে থাকতে পারে। উদ্দীপকের এটা খুব ক্ষীণ চান্স, এটা চান্সটা খুব কম, এইখানে চান্সগুলো খুব বেশি। তারুণ্যের মাঝে থাকা বিপ্লবী চেতনা, চঞ্চল পদচারণা, কর্ম তৎপরতা এবং মায়া মমতা, এই জিনিসগুলো নিয়েও আলোচনা আসতে পারে, যে তরুণরা মায়া মমতা থাকে। আপনারা প্রবন্ধটা পড়লে সেখানের মধ্যে কিছুটা ঝলক পেয়ে যাবেন। প্রবন্ধে নজরুল যেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন এগুলো আমরা নিচেও পাবো, আমি জাস্ট এটা এমনিতে সামারাইজ করছি। অর্থাৎ আজকের পড়াটা আমরা জাস্ট পড়ার জন্য পড়বো না, আমরা হচ্ছে এটা পুরো অংশটাকে ব্রেকডাউন যেটা বলে, আমরা ভেঙে চুরে যতটুকু সম্ভব আমাদের ধারা আমরা প্রস্তুতি নেব। তো যৌবনের গান, এটার শিরোনামটা যেহেতু নজরুল দিয়ে যান নাই, আমার যতটুকু মনে পড়ে নজরুলের জাস্ট এটা একটা ভাষণের অংশ, যেই ভাষণটা তিনি 1932 খ্রিস্টাব্দে 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে, অর্থাৎ মুসলিম যুব সমাজ যে তাকে ডেকে অভিনন্দন জানিয়েছে, ওইখানে ভাষণের জন্য নজরুল এই রচনাটা করেছে, আর এটাকে যৌবনের গান দিয়ে পরিমার্জিত লিখিত রূপ, অর্থাৎ আপনাদের সামনে যেটা আছে সেটা এক্স্যাক্টলি নজরুলেরটা না, বরং এটাকে কিছুটা পরিমার্জন করা হয়েছে। তারপর যেহেতু প্রবন্ধ জুড়ে তারুণ্য ও যৌবনের আলোচনায় স্থান পেয়েছে, তাই প্রবন্ধের নাম যৌবনের গান হওয়াটাই যথার্থ ও সার্থক। নামকরণের সার্থকতা নিয়ে একটা আলোচনা সব প্রায়ই আসে, তো আপনারা এই আলোচনার ব্যাপারটা একটুখানি দেখে নেবেন। প্রথমেই আমরা প্রবন্ধের দিকে সরাসরি চলে যাচ্ছি, আমাদের আর কোনো ইয়া নাই। প্রথমেই যেই জিনিসটা আসে সেটা হচ্ছে নজরুল কর্তৃক নিজের অবস্থানের ঘোষণা এবং তার পক্ষ সম্বন্ধে ধারণা প্রদান। আপনারা যখন কোনো একটা পাঠ পড়বেন তখন অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে যেইটা ধরেন একটা প্যাসেজ পড়তেছেন, ওই স্বাভাবিকভাবে আমরা যখন লিখি আমরা প্যাসেজের মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম মানি না, কিন্তু কোনো একজন প্রাবন্ধিক আপনি যখন দেখবেন প্যাসেজ ভাগ করে করে লিখছেন, উনি একটা প্যাসেজে একটা পরিচ্ছেদে এক টাইপের কথাই বলে, অর্থাৎ একটা পরিপূর্ণ ভাব প্রকাশ করে। কেউ আসছে?
ওকে, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, তো আমরা বলছিলাম হচ্ছে নজরুল একজন প্রাবন্ধিক যখন প্রবন্ধর কোনো পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেন, তখন তিনি পুরো পরিচ্ছেদটাকে একটা ভাবকে ওই পরিচ্ছেদের মধ্যে নিয়ে আসেন। মনে করেন এই যে পরিচ্ছেদটা, এখানের মধ্যে প্রথম পরিচ্ছেদে যে জিনিসটা আসবে, দ্বিতীয় পরিচ্ছেদে কি ওটা ব্যাখ্যা আসবে অথবা অন্য কিছু। সেম কথাটা, অর্থাৎ প্রথম পরিচ্ছেদের ভাবটাই আবার আসবে, এই ধারণা আপনারা করিয়ে না, মানে ওইটা আসবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। তো এই পরিচ্ছেদের ভাব এটাই যে নজরুল নিজের অবস্থান পরিষ্কার করবেন, তিনি জানান দেবেন তিনি কোন পক্ষে। যেহেতু আপনারা ওই জেনারেশন বা আমরা সবাই ওইরকম একটা সময় পার করেছি যেখানে আমরা একটা বিপ্লব দেখেছি, তো নজরুলের ভাষাগুলো, কথাগুলো আমাদের সাথে খুব বেশি রিলেট করবে, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন হচ্ছে নজরুল কোন সেন্সে এটা লিখেছেন ওই সেন্সটা ক্যাপচার করতে, দেখবেন হচ্ছে পড়াটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রথম প্যাসেজে আমরা আসছি, আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী। অর্থাৎ তিনি বলতে চাইছেন হচ্ছে এখানের মধ্যে ধ্যান তথা গবেষণা, অর্থাৎ এখানে ধ্যানী মানে হচ্ছে যারা বসে বসে ওই কী বলে হচ্ছে যোগ করে বা ধ্যান করে, ওদের কথা বলে নাই, বলছে হচ্ছে যারা চিন্তা করেন, ভাবেন, গবেষণা করেন তাদের নিয়ে, ঠিক আছে? কর্মীদের কাজ হচ্ছে কাজ করা, কর্মীরা করবে, আর কর্মীদের উপরে একদল থাকবে বা কর্মীদের সাথে একদল থাকবে যারা কেবল ভাববে। আপনারা এটাকে মাস্টার মাইন্ড বলতে পারেন, অনেকটা শোনায়, বাট বলতে পারেন, ঠিক আছে? এটা এইগুলো প্রচলিত আছে। মাস্টার মাইন্ড শব্দটার এখানের মধ্যে প্রয়োগ হবে, অর্থাৎ কবি চাইতেছেন হচ্ছে মাস্টার মাইন্ডের দলে থাকতে, তিনি গিয়ে কাজ করার ওই সামর্থ্যটা যেহেতু তার নাই, তিনি এখানে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করবেন। আমার বলিতে দ্বিধা নাই, তিনি কোনো দ্বিধা নাই, কোনো আফসোস করছেন না, কোনো দ্বিতীয়বার ভাবছেন না, তার কোনো দ্বন্দ্ব নাই। এক কথাই যে তিনি তাহাদের দলে, তিনি তার দল পরিষ্কার করে ফেলেছেন যাহারা কর্মী নন ধ্যানী। কর্মীদের একটা সমস্যা আছে, কর্মীরা কোনো কিছু চিন্তা না করে কাজ করে ফেলে। অর্থাৎ নেতা যদি বলে ওইখানে ভেঙে দাও, কর্মীরা গিয়ে ভেঙে দিয়ে আসবে। কিন্তু নেতা থেকে, অর্থাৎ ধ্যানী থেকে, গবেষক থেকে এটা চিন্তা করে বলতে হবে যে আমি যেটা বলছি সেটার আফটার ম্যাথ কী হতে পারে। যাহারা মানব জাতির কল্যাণ সাধনা করেন, অর্থাৎ সৃজনশীল, চিন্তাশীল এই সেবা দিয়ে জাতির কল্যাণ সাধন করেন, সৃজনশীল ও চিন্তাশীল সেবা দিয়ে। দুই রকমের সেবা আছে, একটা হচ্ছে গায়গতরে খেটে দেয়া, আরেকটা হচ্ছে বুদ্ধি দিয়ে খেটে দেয়া। এখানে বুদ্ধিবৃত্তিক ব্যাপারটার কথা বলছে, বুদ্ধি দিয়ে, ঠিক আছে? বুদ্ধিবৃত্তিক সেবার কথা বলা হয়েছে। দিয়া, কর্ম দিয়া, যেহেতু বুদ্ধি দিচ্ছে এটাও এক ধরনের কর্ম, ঠিক আছে? তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন, অর্থাৎ এরা, আপনি এদেরকে চাইলে মহৎ না বললেও সেটা না বলতে পারেন, কিন্তু এদেরকে আপনি ছোট করতে পারবেন না। ইহারা থাকেন, এখন দেখেন এদের বৈশিষ্ট্যটা কি। আপনাদেরকে এদের বৈশিষ্ট্য যদি আলোচনা করতে হয়, এটা আমি ভুল করছি, এটা ইয়েলো কালার দেওয়া দরকার ছিল, আন্ডারলাইন করে রাখতে পারেন। ইহারা থাকেন, ইহারা বলতে কারা? ধ্যানীরা, ঠিক আছে? ধ্যানীরা থাকেন, হ্যাঁ, ধ্যানীরা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, অর্থাৎ রক্ত যেমন প্রবাহিত হওয়ার সময় দেখা যায় না, ঠিক আছে? রগে দিয়ে যে রক্ত চলাচল করে, এই রক্তের চলাচল, রুধির ধারা, রক্তের চলাচল আপনি কি দেখেন? আমরা কি দেখি না? তো এটার মতো ওই মানুষরাও, ধ্যানীরাও এখানের মধ্যে গোপন থাকেন। আরও একটা এক্সাম্পল তিনি উপমা দিচ্ছেন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। আচ্ছা, আপনি ফুলের সুরভি দেখছেন, ফুলের সৌন্দর্য দেখছেন, কিন্তু এই ফুলকে যে সৌন্দর্য বর্ধনের জন্য সাহায্য করছে সেটা মূলত মাটির রস, যেটা দেখা যাচ্ছে না। সে মাটি থেকে রসটা টেনে নিয়েই তো নিজেকে সুন্দর করছে। তো কবি বা ধ্যানীরা রুধিধারার মতো এবং মাটির মমতা রসের মতো, ঠিক আছে? ওকে, কীরকম থাকে? এই দুইটাই অলক্ষ্যে, আড়ালে থাকে, এই দুইটাই, এটাও আড়ালে থাকে, এটাও আড়ালে থাকে। এর কবির নিজের পক্ষ পরিষ্কার করা হয়ে গেছে। এখন বলবেন হচ্ছে তিনি কেন এই পক্ষে যাচ্ছেন এবং কোন স্বভাবটা তাকে যুবকদের সাথে থাকতে উদ্বুদ্ধ করছে, মানে যুবকদের কোন স্বভাবটা তাকে এত উদ্বুদ্ধ করছে তিনি যুবকদের পক্ষে এতগুলো সাফাই তিনি গেয়ে ফেলবেন। ওকে, ঠিক আছে? তো তিনি এই জিনিসটা এখন বর্ণনা করবেন। আমি কবি, তিনি স্পষ্ট করে বলছেন তিনি কবি। আচ্ছা, তো কবি হয়েছেন, তো এটার গুরুত্বটা, কবিরা কি করে? তো তার স্বভাবটা বলছেন হচ্ছে আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। বনের পাখির যেমন স্বভাব, কাজ না। দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে স্বভাব। আমরা কাজ করতে আমাদের কষ্ট হলো, স্বভাবের জিনিসটা আমরা সহজেই করে ফেলি। আমাকে প্রত্যেক দিন সকালবেলা উঠতে হয় কাজে যাওয়ার জন্য, এটা আমার জন্য কষ্টকর,
কিন্তু এই সকালবেলা উঠাটা যদি আমার জন্য আমার স্বভাবে পরিণত হয়, এটা আমাকে কেউ যদি বকাও দেয়, আমাকে যদি কেউ বলে হ্যাঁ প্রত্যেকদিন তোর থেকে সকালে উঠতে হয়, তবুও আমি করে যাব, কারণ এটা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। তো এটাই বলছেন হচ্ছে কবি, উনি যে কবি এটা তিনি ইচ্ছা করে না বা কোনো চাপের বসে না, বাই ডিফল্ট তিনি ভেতর থেকেই কবি। আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করা, কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাহিয়া যায়। অর্থাৎ কে কেমন বলছে এটা আমার দেখার চারানার ইচ্ছা নাই, আমার এটা স্বভাব। বায়োসফিঙ্গে, বায়োসফিঙ্গে মানে হচ্ছে কাক, ঠিক আছে। কাক যখন বেচারা গানের পাখি অর্থাৎ কোকিলকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু, চঞ্চু শব্দের অর্থ ঠোঁট, আমি এখানে সবগুলো লিখে দিয়েছি যাতে বারবার আমাকে টাইম পাস করতে না হয়, আমি আগে থেকে এগুলো রেডি করে রেখেছি। তীক্ষ্ণ চঞ্চু ঠোঁট ধারা আঘাত করে, চঞ্চু শব্দের অর্থ ঠোঁট। তো বলতেছে হচ্ছে কাক যখন কোকিলকে, কোকিল যেহেতু গান গাইছে, কাকের এটা ভালো লাগছে না, কাক কী করছে, কোকিলকে ঠোকর দিচ্ছে, ধারা আঘাত করছে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া আন গাছে গিয়া গান ধরে। অর্থাৎ এক গাছ থেকে আরেক গাছে গিয়ে কোকিল গানই করছে, মার খেয়ে অন্য গাছে যাচ্ছে, কিন্তু মার খাচ্ছে ঠিক, কিন্তু সে তার স্বভাব বর্জন করতে পারছে না, বাদ দিতে পারছে না, তার স্বভাবটা কি, গান গেয়ে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ আপনি কবিকে যতই মারেন, যতই অপমান করেন, যতই কিছু বলেন, ইংরেজদের ব্যাপারেই বলছে যে তাদের এত অত্যাচারের পরও তার স্বভাবটা কি, গান করা, কবিতা লেখা। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, সে কষ্ট পেলেও গান গায়, অর্থাৎ মানে কোকিল তার কণ্ঠটা এতটা সুরিলা যে সে ব্যথা পেলেও গান গায়, সে আনন্দে থাকলেও গান গায়, সে গান করে আপন মনের আনন্দে। এখানে লিখে দিলাম কোনো ফায়দা হাসিলের জন্য নয়, স্বার্থ নেই, সে নিঃস্বার্থভাবে গান গায়, তার কোনো স্বার্থ নেই এখানে। কবির অবস্থাটাও এমন, যদি তাহাতে কারো অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায়, অলস তন্দ্রা, অলস তো বুঝি, তন্দ্রা মানে হচ্ছে ঝিমুনি, ঠিক আছে, ঝিমিয়ে পড়া, অলসতার কারণে যে ঝিমনি ভাবটা চলে আসে সেটা, মোহনিদ্রা গভীর ঘুম, মোহ শব্দের অর্থ জাগতিক কোনো কিছুর চাহিদা, ঠিক আছে। অর্থাৎ কেউ যদি সচেতন হয়, এখানের এই দুইটার অর্থ আসবে হচ্ছে, আপনি যদি মানুষের ক্ষেত্রে ব্যবহার করেন সচেতনতা, কেউ যদি কবির কবিতা শুনে, অর্থাৎ গানে দিয়ে ম্যাটাফরিক্যালি বোঝাচ্ছে যে আপনি যদি গান দিয়ে কোকিলের এই গান শুনে যদি কেউ জেগে ওঠে, তাহার একান্ত দৈব, অর্থাৎ এটাতে কোকিলের কোনো কর্তৃত্ব নাই, কোকিলকে ওকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য গানটা গাইছে, মোটেই না, ঠিক আছে, এখানে তার একার কোনো কৃতিত্ব নাই। আমি আবারও বলছি, আপনারা যদি না বুঝে থাকেন আমাকে একটুখানি নক দিবেন মাইক্রোফোনটা অন করে, যে স্যার বুঝি নেই, ভাইয়া বুঝি নেই, আমি আপনাদেরকে ট্রাই করবো হচ্ছে লাইনটা বুঝিয়ে দেয়, আপনারা একটু আস্তে ধীরে শান্ত মনে বুঝেন। যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায়, তাহার একান্ত দৈব, এটা হচ্ছে ব্যক্তির নিজের ক্রেডিট, এখানে কোকিল পাখির কোনো ক্রেডিটই নেই। আচ্ছা কোকিলের ক্রেডিট কেন নেই এখানে, কোকিলের ক্রেডিট এ কারণে নাই কারণ ওইটা তো কোকিলের অভ্যাস গান করা, সে তো কারো ঘুম ভাঙানোর জন্য গান করতেছে না, তো তার অভ্যাস, সে এটা চালাই রাখতেছে, সে ক্রেডিট নিবে না, তার কোনো ক্রেডিট দেওয়ার দরকারই নেই। আর আপনি তার ক্রেডিট দিলেও কি না দিলেও কি, সেই ক্রেডিটে সারানার গণে না, ঠিক আছে। তো এটা নেতাদের একটা স্বভাব এখানের মধ্যে উঠে আসে, যে যারা নেতৃত্ব দেবে, যারা যৌবন থাকবে, যুবক থাকবে, তারা কখনোই এই কৃতিত্ব নেওয়ার জন্য, কৃতিত্ব বানান কি ভুল করেছি মনে হচ্ছে তো, আচ্ছা যাই হোক, কৃতিত্ব নেওয়ার জন্য পেছনে ছুটবে না, ঠিক আছে না, কৃতিত্ব বানান ঠিক আছে। তো তারা সবসময় এগিয়ে থাকবে, তারা সবসময় কাজ করে যাবে, তারা এত ক্রেডিট ওই কি বলে কে মাস্টার মাইন্ড, কে আন্দোলনের মধ্যে সবচেয়ে আগাই ছিল, কোন দল সবচেয়ে বেশি কি বলে হচ্ছে এফোর্ট দিয়েছে, কার বেশি মানুষ আহত হয়েছে, মারা গেছে, এত কিছু না। কত হচ্ছে তোমার কাজ যদি হয় দেশের কল্যাণ করা, তুমি করেই যাইবা, তুমি এত ক্রেডিটের পেছনে তোমার দৌড়ানোর সময় তোমার থাকবে না। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয়নি, এই কথাটা একটা খুব সুন্দর একটা কথা, যৌবনের যে সীমাটা আছে নজরুল আজও সেটা পরিক্রমণ করে শেষ করতে পারেন, অর্থাৎ পরিক্রমণ মানে হচ্ছে চারদিক বেষ্টনী করে ঘুরে ফিরা, অর্থাৎ আপনি পৃথিবীকে একবার ঘুরে ওটাকে পরিক্রমণ বলি। তো ওই কাজটা তিনি এখনও করতেন, তিনি যৌবনকে পুরোপুরি এখনও আবিষ্কার করতে পারেননি, কথা হচ্ছে সেটা, যৌবনের সম্পূর্ণ আবিষ্কার তিনি এখনও করতে পারেননি। কাজে আমি যে গান গাই তাহা যৌবনের গান, তো সেজন্য তিনি যেই গানটাই গাইছেন, যেই বয়সেই গাইছেন, গান মানে এখানে বেসিক্যালি গান তো গান না, সেখানে হচ্ছে তিনি যে কথাগুলো বলছেন, কথা, কবিতা, ঠিক আছে, কাব্য লিখি আমি, কাব্য যদিও কবিতা না, তো কথা কাব্য এগুলো সবগুলোই যৌবনের গান, অর্থাৎ যৌবনের কথাগুলোই তিনি বলছেন। তিনি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, কবি এখানে যৌবন আর তারুণ্যকে সমানভাবে দেখছেন, ঠিক আছে, তিনি কখনো দেখবেন হচ্ছে যৌবন বলতেছেন, কখনো বলতেছে হচ্ছে তারুণ্য, ঠিক আছে। তো তার কাছে এখানে যৌবন আর তারুণ্য কিন্তু এক জিনিস, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। দেখবেন এখানে দেখছেন যৌবনের কথা বলছে, এখানে আবার তারুণ্য। অথচ একটা জিনিস বলে রাখি, যৌবন জিনিসটা বয়সের সাথে
বয়সের সাথে ফিক্সড, অর্থাৎ এত বছর থেকে এত বছর বয়স হলে আপনি যুবক থাকবেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তারুণ্য এটা বয়সের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে মস্তিষ্কর সাথে, এটা মানসিকতার সাথে সম্পৃক্ত। আপনি যে বয়সেই থাকেন না কেন আপনার মানসিকতা ঠিক করবে আপনি তরুণ নাকি আপনি বয়োবৃদ্ধ। অর্থাৎ আপনি যদি এটা একটু পর উনিও আলোচনাটা করবেন যে আপনার বয়স যদি 16 বছর হয়, 17 বছর হয়, 18 বছর হয়, আপনার মানসিকতাতে যদি জড়তা থাকে, আপনি যদি নতুনত্ব নিয়ে ভাবতে না পারেন, তাহলে আপনি তরুণ না, আপনি সেই বৃদ্ধ। অর্থাৎ আর যে বৃদ্ধ আর যে তরুণ, সে যে বয়স 70-80 বছর হোক, তার মধ্যে যদি পরিবর্তন থাকে সে অবশ্যই এটা করবে, সে তারুণ্য হিসেবে তরুণ হিসেবে আসবে। ঠিক আছে, ওকে। এখানে লাইনটা দেখেন, তারুণ্যের ভরা বাদর, ভরা ভাদর, এই ভাদর শব্দের অর্থ হচ্ছে ভাদ্র মাস, এখানে লিখে দিয়েছি। ভরা শব্দের অর্থ আমরা জানি পূর্ণ, তো ভাদ্র মাস মানে পরিপূর্ণ অবস্থা। ভাদ্র মাসে যেভাবে নদীর পানি একদম ফুল থাকে, অর্থাৎ একদম পরিপূর্ণ, সব কিছু টইটুম্বুর, ঠিক সেরকম যদি আমরা গান জোয়ার আনিয়া থাকে, আমার গান জোয়ার আনিয়া থাকে, অর্থাৎ ভাদ্র মাসে, আচ্ছা ভাদ্র মাসে এই কী বলে হচ্ছে বন্যায় বা বৃষ্টির কারণে নদী পুকুর সব কিছু ভরে থাকে, বলেন এটা কি ভাদ্র মাসের কোনো ক্রেডিট? ভাদ্র মাস কি ইচ্ছা করে বা পানি আমাদেরকে ওই কী বলে হচ্ছে পুকুর ভর্তি করানোর জন্য পানি ঢালছে? মোটেই না, তার ঢালার অভ্যাস, সে ঢেলে দিছে। তার বৃষ্টি বর্ষণের অভ্যাস, সে বৃষ্টি বর্ষণ করে দিছে। ঠিক আছে, তো এটাই বলতেছে হচ্ছে তারুণ্যের ভরা ভাদরে, এই যে তারুণ্য একদম জোশের মধ্যে, ফুল জোশের মধ্যে আছে, সেই জোশের অবস্থায় যদি আমার গান আরেকটু জোয়ার আনিয়া থাকে, তাহা আমার অগোচরে, অর্থাৎ অগোচর মানে হচ্ছে আড়াল, আড়ালে, অর্থাৎ আমি জানি না, কারণ আমার কাজ তো ওদেরকে না, আমি তো ওদেরকে ইচ্ছা করে জায়গায় তুলতেছি না। যেমন একটা নোট বলি, উনি এটা কেন বলতেছেন, আজকের দিনের কোনো একটা যদি বিদ্রোহ বা আমরা যেটা রিসেন্টলি গত বছর যেটা ঘটছে, ওরকম যে কোনো রকমের বড় বিদ্রোহের মধ্যে বা কী বলা হচ্ছে বিপ্লবের মধ্যে, বিদ্রোহ না বিপ্লবের মধ্যে বা বিদ্রোহের মধ্যেও আপনি দেখবেন হচ্ছে নজরুলকে আপনি রিলেভেন্ট পাচ্ছেন, নজরুল আপনার জন্য প্রাসঙ্গিক হয়ে উঠছে। আপনি নজরুলের কারা রইল হুকাপাট বাজাচ্ছেন, ঠিক আছে, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, এগুলো বাজাচ্ছেন, এগুলো আপনাকে উজ্জীবিত করছে। এখন আপনি কি বলতে পারবেন নজরুল 71-এর সেই কী বলা হচ্ছে গণহত্যার বিরুদ্ধে বা ওই সময় যাদেরকে কারাবন্দি করে রেখেছিল তাদের জন্য এটা কারা রইল হুকাপাট লিখছেন? মোটেও না। কিন্তু এই গানটা 71-এ এসেও মানুষকে উজ্জীবিত করছে, এই গানটা 24-এ এসেও মানুষকে উজ্জীবিত করতেছে। তো তিনি সেটা বলতেছেন যেগুলো আমার আড়ালে হচ্ছে, আমার দরকার ছিল এটার পক্ষে বলার, এটা নিয়ে কথা বলে আমি বলে দিয়েছি, পরে যদি কারো যদি কোনো কাজে আসে সেটা তার ব্যাপার। তিনি আরও, আমি আগে বলছি, তিনি ইনফরমেশন দেন না, তিনি যুক্তি দেন। এ দেখেন তিনি আরেকটা যুক্তি দিচ্ছেন, চাঁদ সাগরে জোয়ার জায়গায়, আপনারা সায়েন্স নিয়ে সবাই কম বেশি জানেন যে চাঁদের কারণে জোয়ার ভাটা হয়, সে হয়তো তাহার শক্তির সম্বন্ধে আজও না ওয়াকিফ, অর্থাৎ অবগত নয়। চাঁদের কাছে দরকারই নাই তার সামর্থ্য জানার, এর কাজ হইতেছে উঠা নামা, মানে যেটাই বলি আর কি আমরা, যেটাই পরিবর্তনটা আসুক, পৃথিবী ঘুরুক চাঁদ ঘুরুক, আমার ওইটা নিয়ে ফ্যাক্ট না, বাট চাঁদের কারণেই তো পরিবর্তন আসতেছে। চাঁদের থোড়াই কেয়ার পড়ছে যে আমার কারণে পরিবর্তন আসতেছে, চাঁদ ক্রেডিট নিয়ে ফেলছে, আরে আজকে তো আমার এটার ক্রেডিট আমার দেওয়াই লাগবে। ঠিক আছে, চিন্তা করেন চাঁদ যদি পারতো ক্রেডিট নিয়ে একদিন বলতেছে না দিয়ে দেখি, ঠিক আছে, সূর্য বলবে যে না আমার কারণে হচ্ছে, তো ওরকম কোনো ব্যাপার নাই তাদের মধ্যে, তাদের কাজ হচ্ছে কাজ করা, এরা কাজ করে যাবে, এদের এত ক্রেডিটের কোনো ইচ্ছা নাই। যাদের ক্রেডিটের ইচ্ছা আছে এরা কোনোদিন কাজ করতে পারবে না, এটা বাস্তবিক অবস্থাতেও। গেল আরেকটা পয়েন্ট আমাদের থেকে গেছে, আমি বক্তা নহি, খুব সুন্দর একটা কথা তিনি এখানে বলে দিয়েছেন। তিনি প্রথমেই বলতেছেন হচ্ছে তিনি বক্তা নন, তিনি প্রবন্ধ পড়তে আসছেন, প্রবন্ধ পাঠের জন্য আসছেন। তিনি বলতেছেন হচ্ছে তিনি বক্তা নন, অর্থাৎ বক্তা মানে হচ্ছে যারা বক্তব্য দেয়, কথা বলে। তিনি এখানে বক্তা বলতে যারা বেশি কথা বলে তাদেরকে বোঝাচ্ছে। একটু পরে লাইনে আসবে বেশি কথা বলা, ঠিক আছে, যারা বেশি কথা বলে এদেরকে বলতেছে। তো বলছে আমি বেশি কথা বলার মানুষ না, আমি কম বক্তার দলে, ঠিক আছে, রটা হবে না, ভুলে চলে আসছে, টাইমটা একটু দেখি। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝে আসছে দুজনেরই? দুজন আছেন সেজন্য দুজন বলতেছেন। জি স্যার। ওকে, জি স্যার। কুল। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝছি। আমি তো চিন্তা করছি না লাগছে। আচ্ছা, তো তিনি বলছেন হচ্ছে আমি কম বক্তার দলে। তো কম বক্তার দলটা কেমন আবার?
তিনি একটু পরে বলতেছেন সেটা, ঠিক আছে। অর্থাৎ তিনি নেতাদের মতো বয়ানবাজির পক্ষে না, নেতারা যেমন বেশি কথা বলে তিনি ওইরকম বেশি কথা বলতে তিনি মোটেও আগ্রহী না, তিনি কাজে বিশ্বাসী, ঠিক আছে। তিনি কাজ করবেন, তিনি যেটাই বলবেন সেটা কাজের কথা হবে, বাক্য কথা বলে তিনি সময় নষ্ট করার দলে না। এরপরে লাইনে দেখেন তিনি কম বক্তার দল, কেমন বক্তাগুলো কেমন হয়, বক্তাদের একটা ইয়া দিচ্ছে, বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী, অর্থাৎ কথা দিয়ে যারা বিশ্বজয় করে ফেলে, ঠিক আছে, এদেরকে মানে এদেরকে দেখেন কি বলছে, বখতিয়ার খলজি। আমরা জানি ওনার নাম হচ্ছে বখতিয়ার খলজি, ঠিক আছে। তো এখানে ওদেরকে কটাক্ষ করে এগুলো পুরাটাই হচ্ছে খোঁচা মেরে কথা বলা, ঠিক আছে। বখতিয়ার হবে, এটা র হবে, ওকে, এটা র হবে, বখতিয়ার খিলজি। এটা বলার কারণ হচ্ছে এখানের মধ্যে আমি লিখে দিছি, আপনারা তবু আমি বলে দিই, সেটা হচ্ছে লক্ষণ সেনকে আক্রমণ করতে আসার সময় বখতিয়ার খিলজির সৈন্য সংখ্যা কমই ছিল। উনি একটা অন্য রাস্তা দিয়ে এমন অ্যাটাক করছে যে ওনার আসার অবস্থাটাই এমন ছিল যে লক্ষণ সেন মনে করছে যে বিশাল সৈন্যবহর নিয়ে বখতিয়ার খলজি চলে আসছে। তো এইটা দেখেই লক্ষণ সেন পালাই চলে গেছেন পুরা সৈন্য সামন্ত নিয়ে, পুরা বাংলা খালি, মানে একদম খালি ফিল্ডে, অথচ বখতিয়ার খিলজির মানুষই কম ছিল। লক্ষণ সেন যদি একটু সাহস করে দাঁড়াইতো বা কিছু একটা হইতো তাহলে ঘিরে ফেলতে পারতো। তো বখতিয়ার খিলজি যেমন তার কেবল আশার দাপট দিয়ে বিজয় করে ফেলছে, আমাদের বখতিয়ার খিলজিরা মানে যারা বক্তব্যে পটু এরা চাই হচ্ছে কথা দিয়ে বিশ্বজয় করে ফেলতে, কোনো কাজ না। ওকে, বখতিয়ার খিলজি যেমন মানে এটা একটা মিলাইছে আর কি উনি, তবে এটা একটা হাস্যকর ব্যাপার, তিনি এটা মেটাফরিক্যালি ইউজ করছেন। তাহাদের বাক্যের সৈন্য সামন্ত, তিনি নিজে ব্যাখ্যা করতেছেন, তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। মানে হুট করে এটা কি বলে ফেলে, আরে এটা কি বলে ফেললো, ঠিক আছে। এটা দেখবেন হচ্ছে কত কিছু করে ফেলতেছে। আপনারা এই জেনারেশনটা প্রচণ্ড রাজনৈতিক সচেতন হয়ে গেছেন, আপনারা ফেসবুকে সব পাচ্ছেন, আপনারা যেহেতু একটা বিপ্লব দেখেছেন, তো আপনারা দেখতেছেন না তারা কত বড় বড় গালবাজি করতে পারে, কত বড় বড় লাকা মারতে পারে। তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও ওটা একসাথে হবে, লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত, মানে আমরা এগুলো শুনে আবেগ তাড়িত হয়েছি, আমরা মুগ্ধ হয়ে যাই, আমরা মানে খুব বেশি ওয়াও এটা কি বলে ফেললো। লক্ষণ সেন ভয়ে পালাইছিল, আমরা যদি হইতাম আমরা আরও বেশি আবেগ তাড়িত হয়ে যেতাম। তাহাদের বাণী আসে বৃষ্টিধারার মতো অবিরল, একটার পর একটা আসতেই থাকে, মানে এরা কোনো থামে না, এরা খালি বলতেই থাকে। বৃষ্টিধারার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বৃষ্টিধারাটা যেহেতু সব জায়গায় পড়ে, তো যেখানে দরকার সেখানেও যাই, যেখানে দরকার নেই সেখানেও যাই। এখন দরকার নেই আমি কেমনে বলবো, তবুও এটা নিয়ম। ধরেন যে আমার রাস্তায় বৃষ্টি পড়লে রাস্তা নষ্ট হয়ে যাবে, বৃষ্টি কি বলবে না রাস্তাতে আমি প্রবাহিত হব না বা আমি পড়বো না, ওটা বলবে না। বৃষ্টির যেখানে দরকার সেখানে পড়তেই থাকবে। তো বৃষ্টির কোনো মানে একটা নির্দিষ্ট স্থান নাই, কিন্তু আমাদের কবিদের বাণী বহে, এটা ক্ষীর্ণ হবে না ক্ষীণ হবে, রেফটা কাটা যাবে, ইন্টারনেট থেকে আনিলে যা হয়। স্যার এখানে অপেক্ষা ওয়ার্ডটা কম্পেয়ার মিন করে না? হ্যাঁ, এটার থেকে ওইটা, ঠিক আছে। লক্ষণ সেনের চেয়ে, অপেক্ষা মানে চেয়ে আর কি, ঠিক আছে। অর্থাৎ লক্ষণ সেনের চেয়ে আমরা বেশি অভিভূত হইয়া পড়ি। লক্ষণ সেন মানে এদের দেখলে কতটা ইয়া হয়তো জানি না, বাট আমরা বেশি মুগ্ধ থাকি এদের কথা শুনলে। আমরা যদি বলে যে মানে এটা করে ফেলবো, নেতারা যদি বলে এটা করে ফেলবো, কর্মীরা আগে দিয়ে দৌড়ায়, ঠিক আছে। তো এটা বোঝানোর জন্য বলছে আর কি। আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো, অর্থাৎ এটার একটা সৌন্দর্য আছে, কম গতিশীলতা আছে, বা গতিশীলতা থাকলে একটা নির্দিষ্ট স্থান আছে, এটা শুনতে ভালো লাগে, অর্থাৎ অনেকগুলো দিক। দেখেন আপনারা ঝর্ণা দেখতে যান, ঠিক আছে, কিন্তু বৃষ্টি পড়লে আমাদেরকে ঘরে বন্দি থাকতে হয়, দুইটার মধ্যে পার্থক্য আছে। বৃষ্টি পড়লে আমরা ঘরে বন্দি থাকি, আপনারা কয়দিনই বা ভিজবেন, কয়দিনই বা ভিজতে ভালো লাগবে, কিন্তু আপনি সময় বের করে আস্তে ধীরে আপনি অনেক কষ্ট করে ঝর্ণা দেখতে যান। তো ঝর্ণার বৃষ্টির মধ্যে পার্থক্য আছে। বৃষ্টি কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয় না বা কোনো কিছু মেনটেন করে না, বাট ঝর্ণা চাইলেও আপনার বাসার পাশে দিয়ে আসবে না, ঠিক আছে, ওইটার ওই দিকেই থাকবে। আপনার থেকে ঝর্ণা পার্সোনালি উপভোগ করতে হইলে বাথরুমে লাগান লাগবে, আর কোনো রাস্তা নাই। ছন্দের দুকুল প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। ছন্দের দুকুল মানে হচ্ছে, আমি এমনিতে বলি, নদী ঝর্ণার জন্য ছন্দের দুকুল মানে হচ্ছে এই পার ওই পার, দুই পারি, মাঝখান দিয়ে ধর নদী যাচ্ছে, ঝর্ণার ইয়া পড়তেছে, দুই পাশ আছে না, তো দুই কুল, একটা ওই কুল আরেকটা এই কুল। এইটাকে কবি বলতেছেন হচ্ছে নেতারা যখন কথা বলে তখন ওরা কেবল বলেই, ওদের কোনো নির্দিষ্ট স্থান থাকে না, কিন্তু আমরা যখন বলি তখন কথার ভাব ও ভাষা দুটাকে আঁকড়ে ধরে কথা বলি, আমরা যা তা বলি না, ঠিক আছে। আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। পদ্মা ভাগীরথীর মতো খরাস্রোত যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। এখানে দেখেন আবার নদীকেও একটুখানি ইয়া করছে, পদ্মা এবং ভাগীরথী, ঠিক আছে। আপনারা জানেন আমাদের পদ্মা নদীটার স্রোতটা খরস্রোত, অর্থাৎ এক পাশে কাটে। এই খরস্রোত শব্দটা কোথায় আছে হাবিবুল দারবি?
বুঝি নাই স্যার। খরস্রোতা। হ্যাঁ, খরস্রোতা বা খরস্রোত এই শব্দটা কোন কবিতার সাথে কিছুটা রিলেট করে, কোন কবিতার কোন শব্দের সাথে? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে ভরা নদী ক্ষুরধারা খর পরশা। বুঝছেন কোথাকার? জি স্যার বুঝছি। হ্যাঁ, সোনার তরী। সোনার তরীতে এই শব্দটা আপনি পাবেন যে মানে ক্ষুরধার খর পরশা, একদম মানে ছুরির মতো যায়, কেটে ফেলে যে কোনো কিছু। তো বলতে হচ্ছে যারা এরকম কঠোর কথা বলে বা কাট কাট মার মার কথা বলে, আমি যাদের বাণী এরকম উগ্রতা আছে, আমি তাহাদের বহু পশ্চাতে। পশ্চাৎ মানে হচ্ছে পেছনে, আমি তাদের থেকে অনেক দূরে থাকি। গেল। আস্তে আস্তে কবি তার শেষ, অভিব্যক্তি শেষ, তিনি আস্তে আস্তে তারুণ্যের ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করবেন। আমার থেকে মনে হয় আরেকবার লিঙ্ক দিতে হবে, আপনারা চাইলে আরেকবার প্রবেশ করতে পারবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমাদের আর 20 মিনিটের মতো লাগবে সময়, বাট তবু আরেকটা লিঙ্ক আমরা ইউজ করব। তরুণদের প্রতি তার এত ভক্তির কারণটা কি, তিনি এখন এটা আমাদেরকে বলবেন। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। অর্থাৎ এটাকে আমি সম্বল করে চলি। তারুণ্যকে, যৌবনকে আমি যেই দিন হইতে দেখছেন, তারুণ্য আর যৌবনকে তিনি এক করে ফেলছেন। তার কাছে দুইটাই সমান। যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, তারুণ্যকে যৌবনকে, এই জিনিসটা আলাদা পড়বেন। আমি যেই দিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেই দিন হইতে বারে বারে সালাম করিয়াছি। কাকে? তারুণ্য আর যৌবনকে। ঠিক আছে, কথাটা এমন যে আমি যেই দিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেই দিন হইতে আমি বারে বারে তারুণ্য এবং যৌবনকে সালাম করিয়াছি। সব বাক্যটা এরকম, কিন্তু এটা একটু কাব্যিকভাবে লিখছে আর কি। সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। সশ্রদ্ধ, শ্রদ্ধার সাথে, এটা সাথে বুঝিয়েছে, আপনারা জানেন, উপসর্গ। সশ্রদ্ধ, শ্রদ্ধার সাথে নমস্কার প্রদান করিয়াছি। জবা কুসুম শঙ্ককাশ, তো এটা মানে হচ্ছে জবা ফুলের মতো, সোজা কথা। তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন মেজন হয়ে গেছে, এটা যেমন হবে, যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন আমার প্রথম জাগরণ প্রভাবে, তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি। অর্থাৎ তিনি বলছেন হচ্ছে যেভাবে এই কী বলা হচ্ছে, জবা ফুলের মতো তরুণ সূর্যকে, অর্থাৎ তারুণ্যের সূর্যকে দেখে প্রথমবার কোনো মানুষ অভিভূত হয়েছিল। এখানে সশ্রদ্ধ নমস্কার মানে হচ্ছে অভিভূত হওয়া, ঠিক আছে, মুগ্ধ হয়েছিল, অভিভূত হয়েছিল, ঠিক আছে, করিয়াছিলেন, অভিভূত হয়ে নমস্কার করে শ্রদ্ধা জানিয়েছিলেন। আমিও ঠিক সেভাবে, অর্থাৎ প্রত্যেকবার তরুণটা আমার কাছে নতুন, তারুণ্য আমার কাছে নতুন, পুরাতন কিছু না। সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি। তাহার স্তবগান মানে স্তুতি, অর্থাৎ তার গুণকীর্তন গাহিয়াছি। ঠিক আছে, অর্থাৎ তিনি বলছেন হচ্ছে আজীবন আমি তারুণ্যের পক্ষে, আজীবন তারুণ্যের পতাকাবাহী হয়ে গেছে, পতাকাবাহী হবে, তাড়াহুড়া করে লিখলে যা হয়, পতাকাবাহী। অর্থাৎ তিনি আজীবন তারুণ্যের কথাই বলে যাবেন। তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী, এটা একটু ভালো করে দেখেন, লাইনটা ইম্পর্টেন্ট। তরুণ অরুণের মতো, অরুণ শব্দের অর্থ আগে বলেছিলাম সূর্য, ঠিক আছে। তরুণ অরুণের মতো অর্থাৎ তারুণ্যের মানুষগুলো মতোই যে তরুণ অরুণ মানে হচ্ছে নতুন সূর্য, অর্থাৎ সকালবেলা যে সূর্যটা উঠে 6টা-7টা করে, এখন যে সূর্যটা উঠে ওইটা রাত কেটে অন্ধকারের পর যে সূর্যটা উঠে সেটা খুব সুন্দর লাগে। সেটা এখন ধরেন বর্ষাকাল, সারাদিন অন্ধকার হয়ে আছে, বিকালবেলাও যদি সূর্য উঠে আপনি দেখবেন হচ্ছে খুব সুন্দর লাগছে, আপনি একটা কী বলে হচ্ছে উদ্দীপনা অনুভব করবেন। তো সেটাই বলছে হচ্ছে তরুণ অরুণের মতো যে তারুণ্য তিমির বিদারী, তারুণ্য তিমির অন্ধকার রাত ভেদ করে, তিমির বিদারী মানে হচ্ছে অন্ধকার রাত ভেদকারী। এটা তো সূর্য, সকালবেলা সূর্য যেমন রাতকে কেটে সামনের দিকে চলে আসে, আর স্যার ওয়ার্ডটা কি তিমির বিদারী হবে নাকি তিমিরই বিদারী? তিমিরই বিদারী। আপনি একটু দেখেন তো বইয়ের মধ্যে, আমরা স্বাভাবিকভাবে তিমির পড়ি, উনি তিমিরই লিখছে কিনা একটুখানি দেখেন। আমি এটা পার্টটা ইয়ার থেকে তিমির লিখছে না, ওকে যেটাই হোক আপনারা দেখিয়েন। হ্যাঁ ঠিক আছে, তো তিমির বিদারী, তিমির মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার রাত ভেদ করে চলে আসা, তো বিদারী মানে হচ্ছে ভেদ করা। তো বলতেছে হচ্ছে সূর্য যেমন রাত ভেদ করে আসে, কোনো ব্যক্তি, কোনো মানুষ, তরুণ, সে যদি পৃথিবীর অন্ধকারকে ভেদ করতে পারে, সে যে আলোর দেবতা, অর্থাৎ সে নিজেও একজন সূর্য। আলোর দেবতা বেসিক্যালি সূর্য না, বাট আলোর আলাদা দেবতা, মানে যেটা হিন্দু মাইথোলজিতে আছে। তো আলোর দেবতা বলতে আপনাদের বইয়ের মধ্যে সূর্যকেই বোঝানো হচ্ছে। তো বলছে সেও এক ধরনের সূর্য, রঙিন খেলা খেলিতে খেলিতে তাহার উদয়,
রঙিন খেলা খেলিতে মানে হচ্ছে এই ছোট থেকে সে অল্প অল্প খেলতে খেলতে অল্প অল্প এই জাগরণ করতে করতে সে এই পর্যায়ে এসেছে। রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত, সে যখন যাবে সে চারিদিক রঙিন করে দিয়ে চলে যাবে। যৌবন সূর্য যথায় অস্তিমিত, যেখানে যৌবনের সূর্য ডুবে যায়। দুঃখের তিমির কুন্তলা, কুন্তলা মানে হচ্ছে চুল, ঠিক আছে, অর্থাৎ গভীর রাতের কি নিশিথিনীর সেই তো লীলাভূমি, অর্থাৎ অন্ধকারের লীলাভূমি সেখানেই যেখানে যৌবনের সূর্য অস্তিমিত হয়। এই লাইনটাও খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, যে যেখানে যৌবন সূর্য ডুবে যায় সেখানে কি বলেছে অন্ধকার ছেয়ে যায়। তারুণ্যের দলে নজরুলের যেমন অবস্থান চান, নজরুল কি চান? তারুণ্যের আইকন হইতে আইডল হইতে নজরুল চান। আমাদের আর সময় কতক্ষণ দিতেছে এরা? মনে হয় আর কতক্ষণ আছে বলে নাই, বলছে 1 ঘন্টা পারবো। ওকে, নজরুল ক্রেডিট চান, নজরুল মাস্টার মাইন্ড হইতে চান। নজরুল বলছে মাস্টার মাইন্ড হইতে চান, বাট এমন না যে তিনি নেতা হইতে চান, সবার উপরে থাকবে, মাথার উপর বড়ই রেখা খাবে, ঠিক আছে, ওরকম কিছু হইতে চান কিনা নজরুল? নজরুল এদের আইকন হইতে চান কিনা? আমি যৌবনের পূজারি কবি বলি আই, এটা করি না, এটা কবিই হবে। যৌবনের পূজারি কবি, ঠিক আছে, এমন কবি যিনি যৌবনকে পুজো করেন, অর্থাৎ শ্রদ্ধা করেন। এখানে পূজারি শব্দের অর্থটা শ্রদ্ধা অর্থ আসবে। খুব বেশি মান্য করি, ঠিক আছে, শ্রদ্ধা খুব বেশি মান্য করা। করি বলি কবি বলিয়াই যদি আপনারা আপনাদের, এটা বাক্যতে কোনো সমস্যা আছে কিনা দেখিয়েন, আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন, অর্থাৎ অনুষ্ঠানের সভাপতি বা অনুষ্ঠানের মধ্যমণি যদি এই জন্য করেন যে আমি তারুণ্যের কথা বলি, যৌবনের পূজা করি, তাহা হইলে আমার অভিযোগ করিবার কিচ্ছু নাই। আপনারা যদি এই জন্য করেন যে আমি তারুণ্যের কথা বলি, সত্যের কথা বলি, জাগরণের কথা বলি, সেজন্য আমাকে যদি আপনারা এখানে আজ যেহেতু ভাষণের কথা বলছে, এটা কিন্তু প্রবন্ধ না যে সেটা এই লাইন দিয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে, মালার মধ্যমণি করিয়া থাকেন, তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছুই নাই। আপনাদের মহাদান আমি সানন্দে, আনন্দ সহকারে, সানন্দ মানে হচ্ছে আনন্দ সহকারে, শির মানে মাথা, আনন্দ সহকারে মাথা নত করিয়া গ্রহণ করিলাম। আপনাদের দলপতি হইয়া নয়, এই লাইনটা ইম্পর্টেন্ট, আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া, এই লাইনটার ব্যাখ্যা করার কোনো দরকার নেই। অর্থাৎ আমি আপনাদের নেতা হতে চাই না, আপনাদের একজন হতে চাই, সহযাত্রী, একসাথে হাঁটার জন্য, ঠিক আছে। তো তার দলটা কেমন? আমাদের দলে কেহ দলপতি নই, কেউ নেতা না। আজ আমরা বললাম আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। আমরা যখন কোনো একটা রাজ্য বানাবো, সেই রাজ্যে আমাদের একক রাজা হইতে পারবে না, সবাইকে রাজা হিসেবে গণ্য করে তাদের সবাইকে অধিকার দিতে হবে। এটাই বলছে হচ্ছে সবার অধিকার মেনটেন করে, একজন নেতা থাকুক কিন্তু রাজা না, ঠিক আছে। আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়ে তারুণ্যের, এখানে তারুণ্য শব্দটাতে আবার ভুল আসছে বানান, তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি। তারুণ্যের সাথে মিলে যাওয়ার একটাই কৌশল আপনাদের, মানে আমাদের সাথে আমরা জান একটু হয়েছি, যে কোনো বয়সে তরুণদের সাথে, যুবকদের সাথে যদি কেউ মিশতে চায়, তাকে এটা গ্রহণ করতে হবে যে দেখেন আমি আপনাদের সুপিরিয়র কেউ না। যখন কেউ কাউকে নিজেকে সুপিরিয়র করে তোলে, তখন তরুণরা এটা অ্যাকসেপ্ট করে নিতে চায় না। তরুণরা তাদের সাথে মিশতে অভ্যস্ত যারা তাদের মনের সাথে, মাইন্ডসেটের সাথে মিলে যায়। দেখবেন হচ্ছে আপনার কম বয়সী কেউ যদি আপনার বন্ধু হয়, তার মানে এটাই যে ওই কম বয়সী ছেলেটার সাথে আপনার মাইন্ডসেট মিলে যাচ্ছে। আবার অনেকের, যেমন আমাদের অনেক পরিচিত এমন আছে যাদের বন্ধুবান্ধবগুলো অনেক বড় বড়, অর্থাৎ আমাদের সাথে বন্ধুত্ব করে, অথচ ইন্টার সেকেন্ড ইয়ার বন্ধুত্ব করছে, কজ এদের সাথে আমার মাইন্ডসেট মিলে গেছে। এরকম শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি। আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, একটা কাজ, এক ধ্যানের মৃণাল পদ্মফুলের ডাঁট ধরিয়া বিকশিত হইতে চাই। অর্থাৎ আমরা সবাই একসাথে উপরে উঠতে চাই। এমন না যে আমি উপরে উঠে যাব, আপনি অনেক করুন। এই কাজটা যদি আমাদের অনেকে করতো আর কি, মনে করেন নেতারা উপরে উঠে যায়, কর্মীদেরকে নিচে তলায় রাখি দেয়, অথচ যদি এমনটা হইতো যে নেতাও খাইতেছে, কর্মীকেও দিতেছে, তাহলে কর্মীও মানুষে যেত, নেতাও মানুষে যেত, এরকম আর কি। আচ্ছা যাক, অনেক গভীর থেকে চলে এসছে কথাটা। এখানের মধ্যে যেটা বলতেছে সেটা হচ্ছে এটাই যে আচ্ছা, এই জিনিসটাকে আপনারা স্বাভাবিকভাবে, আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়ে তারুণ্যের শতদল ফুটিয়ে তুলিয়েছি, এই জায়গাটাতে আপনারা 24-এর যে গণ অভ্যুত্থান সেটাকেও কল্পনা করতে পারেন, যে সব দিক থেকে মানুষ এসে যেভাবে একটা অভ্যুত্থানের সৃষ্টি করেছে সেটা। এখন আসবে বার্ধক্যের ব্যাখ্যা। বার্ধক্য জিনিসটা কি, তার চোখে বার্ধক্যটা কেমন? বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। সহজ কথা, পুরাতনকে আঁকড়ে ধরবে, মিথ্যাকে আঁকড়ে ধরবে, মৃত্যু নিয়ে পড়ে থাকবে, আরে আমি যদি মরে যাই, আরে আমি তো মরে যাবো, যে কোনো সময় মৃত্যুর ভয় থাকে, তাহাই বার্ধক্য। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, অর্থাৎ মায়াতে ডুবে আছে, পরিবারের মায়া, সমাজের মায়া, এই মায়া সেই মায়াতে ডুবে আছে। নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, এরা শুধু তারুণ্যের কাছে বোঝা নয়, বরং বিঘ্ন, বাধা। অর্থাৎ এরা কেবল
চেপে বসে আছে এমন না, বরং এরা বাধাও দেয় যে এটা তোমরা করিও না। শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, অর্থাৎ যারা যুগের চাহিদা বুঝে না, সময়ের প্রয়োজন বুঝে না, মানে তরুণদের পালস যারা ধরতে পারে না আর কি, যারা সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে পারে না, যাহারা জীব হইয়াও জড়। দেখেন এদেরকে কবি কি বলতেছে, যারা এভাবে পরিবর্তন করতে পারে না এদেরকে জীব হয়ে জড় বলতেছে। কারণ কি, জড় পদার্থ নিজেকে পরিবর্তন করতে পারে, শেপ চেঞ্জ করতে পারে না, কিন্তু সে যদি জীব হয়, জীব তো আকার আছে, বৃদ্ধি আছে, কমতি আছে, জীবের পরিবর্তন আছে। তো সেজন্য বলতে হচ্ছে যারা এরকমভাবে নিজেকে সময়ের সাথে পরিবর্তন করতে পারে না এটা কি জড়। যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে, পাষাণ স্তূপ, ঠিক আছে। অটল সংস্কার অর্থাৎ যেই সংস্কার কোনো মতো পরিবর্তন করা যাবে না। সমাজের একটা ধরনের আমি বলি হচ্ছে হিন্দু সমাজে কাস্ট যে ব্যাপারটা আছে, এই কাস্টের ব্যাপারটা চেঞ্জ করাই যাবে না, ঠিক আছে। যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ থাকবে, যে ক্ষত্রিয় সে ক্ষত্রিয়ই থাকবে, এরকম কাস্ট চেঞ্জ করাই যাবে না। এটা হচ্ছে পাষাণ স্তূপ সংস্কার, অটল। যারা এগুলো নিয়ে পড়িয়া আছে, ঠিক আছে, সেকেলে আচার সংস্কৃতি এগুলো আর কি, বৃদ্ধ তারাই বৃদ্ধ তাহারাই, আরও তিনি ব্যাখ্যা করছেন, বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয়, অরুণ শব্দ অর্থ সূর্য, উদয় অরুণ যোগ উদয়, ঠিক আছে, দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া থাকে, অর্থাৎ দরজা বন্ধ করে দেয়, ঠিক আছে। আরে সূর্য উঠলে তো আমার ঘুম ভেঙে যাবে, দরজা বন্ধ করে রাখে, অর্থাৎ তারুণ্যরা জেগে উঠলে যে পরিবর্তন চলে আসবে, এই পরিবর্তনকে যারা ভয় পায়। আপনারা এখানের মধ্যে একটুখানি ওনার যেই কী বলছে উপমাগুলো দিচ্ছে, উপমাগুলো ধরে ধরে আপনার বাস্তবিক লাইনে আনবেন, ওনার কী বলতে চাইছে সেটা। অর্থাৎ বৃদ্ধ যেমন সূর্য ওঠার ভয়ে পর্দা টানি দেয়, দরজা বন্ধ করে রাখে, আজকের দিনে যারা তারুণ্যের উদয় দেখে ভয়ে দরজা বন্ধ করে রাখে, তারুণ্যকে আটকে রাখে, এরাই হইতেছে বৃদ্ধ। আলোক পিয়াসী অর্থাৎ যারা পরিবর্তন চায়, আলোক মানে হচ্ছে আলো, পিয়াসী মানে হচ্ছে যারা প্রত্যাশা করে, যারা চায়, যারা পরিবর্তন চায়। আলো শব্দটা এখানে পরিবর্তনের জন্য আসছে। প্রাণ চঞ্চল শিশুদের কলকোলাহ, এটা কি বানানটা একটু দেখেন তো, কলকোলাহ হলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, ঠিক আছে। অর্থাৎ যারা পরিবর্তনকারীদের দেখে, কিংবা শিশুদের, এটাকে আপনারা শিশুদের কলকোলাহ যেটা আছে এটাকে আপনারা আন্দোলন স্লোগান বলতে পারেন, ঠিক আছে। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যদি বলতে চাই, আন্দোলন স্লোগান এগুলো দেখে যারা বিরক্ত হয়, যারা অভিশাপ দেয়, ঠিক আছে। অভিসম্পদ মানে হচ্ছে অভিশাপ দেয়া, লানত দেওয়া। জীর্ণ পুঁতি চাপিয়া পড়িয়া অর্থাৎ পুরাতন সংস্কার ধরে যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অর্থাৎ শ্বাস আটকে যাচ্ছে, ঠিক আছে, এরা বৃদ্ধ। আপনার বৃদ্ধের উনি পরিচয় দিচ্ছেন যে কারা বৃদ্ধ। অতি জ্ঞানের অগ্নিমান্দে অর্থাৎ হজম শক্তি, বেহজমি, ঠিক আছে, অজীর্ণ রোগ, হজম করতে পারে না, বেহজমি যাদের আছে, ঠিক আছে। অতি জ্ঞান যাদের হজম হচ্ছে না, মানে অনেক জ্ঞানী কিন্তু এদের জ্ঞানগুলো আসলে তাদের হজম হচ্ছে না, যাহারা আজ কঙ্কালসার, বৃদ্ধ তাহারাই, অর্থাৎ জ্ঞান নিয়েও জ্ঞানটা হজম করতে পারে নাই, তো এরাই হইতেছে, এরা আজ কঙ্কালসার মানে হচ্ছে এদের কঙ্কাল দেখা যাচ্ছে, হাড্ডি দেখা যাচ্ছে। ইহাদের ধর্মই বার্ধক্য মানে হচ্ছে যেটা বেঁধে যায় আর বাড়তে পারে না। বার্ধক্য, এই দেখেন খুব সুন্দর লাইন, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, এটাই আমি শুরুতে বলেছিলাম। বয়সের ফ্রেমে বার্ধক্যকে আপনি বাঁধতে পারবেন না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আচ্ছা, উর্দি শব্দের অর্থটা কোথাও আছে কিনা একটু দেখেন তো, আমার মাথায় ছুটে গেছে। আপনাদের বইয়ের মধ্যে উর্দি শব্দের এটা আছে কিনা একটু দেখেন। দ আছে, হ্যাঁ দ, ঠিক আছে, দ উর্দি কি দেয়া আছে? দ দ দ দয়ের দ। না না, উর্দি শব্দের অর্থ আছে কিনা দেখেন, মনে হয় নাই। উর্দি শব্দ আছে ইউনিফর্ম, কভার মিন করে না? হ্যাঁ আছে, কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক বিশেষ। হ্যাঁ, ও আচ্ছা, মানে একই রকম বই, ইউনিফর্ম একই রকম পোশাক, ইউনিফর্ম, যৌবনের উর্দি নিচে, হ্যাঁ যৌবনের উর্দি নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আমাদের কেমন একটা সিগন্যাল, স্যার নোটিফিকেশন আসছে, 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, একটা সিগন্যাল দিয়ে দিছে। ওকে, 15 মিনিটের মধ্যে আমরা শেষ করার ট্রাই করি ইনশাআল্লাহ। তো যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, এটা বলে দিচ্ছে হচ্ছে যারা দেখবেন হচ্ছে বার্ধক্যকে আপনি সময়ের সাথে বাঁধতে পারবেন না। আপনি দেখবেন হচ্ছে এই যে যৌবন, আপনি যুবক দেখতেছেন কিন্তু তার ইউনিফর্মের নিচে অর্থাৎ তার যৌবনের নিচে কী আছে? বার্ধক্যের কঙ্কাল মূর্তি, কারণ এটা বয়সের সাথে না। তো তারুণ্যের ব্যাখ্যা দেখেন, আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের অর্থাৎ জীর্ণশীর্ণ কাপড়, ফাটা ছেঁড়া কাপড়, আপনি দেখতে দেখতে বলে এই তো 2 দিন পরে মারা যাবে, ঠিক আছে। এই জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। মেঘের, যেমন বর্ষাকালে এখন মেঘের পেছনে সূর্য হারিয়ে যায়, কিন্তু আপনি মেঘ সরলে দেখবেন যে পুরো দমে সূর্য দুপুরবেলা, ঠিক আছে। এইরকম একটা অবস্থা অনেকের আছে যারা দেখতে বৃদ্ধ কিন্তু তাদের ভেতরটা পুরোপুরি তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ। আপনি পরিমাণ করতে জানবেন না যার শক্তিকে, গতিবেগ ঝঞ্ঝার মতো, প্রচণ্ড ঝড়,
ঝঞ্ঝার নেই, সরি, তেজ নির্মেঘ, অর্থাৎ মেঘমুক্ত তেজ, সূর্যের আলোর, মেঘ সরে গেলে সূর্যের আলো যেমন একদম কড়া হয়ে পড়ে সেরকম। আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, মানে কিরকম তেজ, আষাঢ় মাসের মধ্যাহ্নের সময় যেভাবে সূর্যের মার্তণ্ড প্রায় মানে সূর্যের মতো, ওই সময় সূর্যের যে তেজটা থাকে সেরকম তেজ। বিপুল যাহার আশা, যার আশা কম না, এটা হইলেই চললো ওরকম না, অনেক আশা তার। ক্লান্তিহীন যাহার উৎসাহ, যার উৎসাহকে দমানো যায় না। বিরাট যাহার ঔদার্য, মানে এটা বুক, যার অনেক বড় মন, ঔদার্য মন, উদারতা, বিনয়। অফুরন্ত যাহার প্রাণ, প্রাণ মানে হচ্ছে এখানে সাহস, ঠিক আছে, যার সাহসের কোনো শেষ নাই। অটল যাহার সাধনা, যে সাধনা করতে থামে না। মৃত্যু যাহার মুঠি তলে, যার মুঠির মধ্যে কি থাকে, মৃত্যু থাকে, তাহারাই যৌবন। দেখছেন এখানে তারুণ্যের ব্যাখ্যা তিনি দিয়েছেন। তরুণ বলতে কাদেরকে বোঝেন? এটা যৌবনের বয়সের সাথে, এটা বয়সের ফ্রেমে এগুলোকে বাঁধা যাবে না। ওকে, তারুণ্যের বিপ্লবী চেতনা। তিনি তারুণ্যকে কিসে কিসে ধারণ করেন? তারুণ্যকে দেখিয়েছি আরবের বেদুইনদের মাঝে। বেদুইন, আমি এখানে একটু যদি টাইম লাগে আমি আরেকবার লিঙ্ক দিব, একটু কাইন্ডলি ঢুকিয়েন। আরবদের বেদুইন, যারা কোনো নিয়ম মানে না, কোনো আইন নাই, যাদের কাজ হইতেছে হচ্ছে যে মানে লুটপাট করে ফেলে, লুটপাট করে ফেলবে। এরা আপনার এত আইন মানবে না, যে কাফেলা যাচ্ছে, এরা মনে হয় হজে যাচ্ছে, ওদের কাছে এত আইন নাই। তো দেখিয়েছি আরব বেদুইনদের মাঝে। ওর এখানে এটা পজিটিভলি নেবেন, কারণ হচ্ছে ওদের যেটা লক্ষ্য ওরা সেটা অর্জন করেই ছাড়তো, সেই জন্য দুর্ধর্ষ ওরা আরব। তিনি আমাদের বিদ্রোহী কবিতার মধ্যেও আমি বেদুইন, আমি চেঙ্গিস, ঠিক আছে, তিনি বেদুইনদেরকে ওইখানেও আইডলাইজ করছেন। তারুণ্য দেখিয়েছি মহাসমরের সৈনিকের মুখে। মহাসমর মানে হচ্ছে মহাযুদ্ধের সৈনিকরা যেখানে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি তারুণ্যকে দেখিয়েছি, যে বয়স ভোগ্যা। এরপর কিছু নাম আসবে আপনাদের সামনে। কালা পাহাড়ের অসিতে, অসি মানে হচ্ছে তলোয়ার, ছুরি, ঠিক আছে। কালা পাহাড় শব্দটা আপনারা ক্লাস 9-এ পড়েছেন। কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে দের ওই ভজনালয়ে যত তালা দেয়াদার, মানুষ কবিতার মধ্যে আমরা পড়েছি। কালা পাহাড়, সে আগে ছিল, হিন্দু ছিল, পর মুসলিম হয়ে ওদের ইয়াতে গিয়ে ওইখানে গিয়ে উপাসনালয় ভেঙে দিয়েছিল। তো ওইরকম হইতে হবে, মানে কোনো একটা ভালো কাজ করার জন্য যদি আমার থেকে কিছু ধ্বংস করে দেবো, এটা সবগুলো এখানে দেখবেন হচ্ছে কিছু কিছু মানুষের সাথে খারাপ, বাট ওদেরকে নিয়ে আইডলাইজ করতে চেষ্টা করছেন, কারণ তাদের কাজের জন্য। কামাল পাশা, কামাল আতাতুর্ক, ঠিক আছে, পাশা। তো এখানে কামাল পাশাকে আইডিয়ালাইজ কেন করতেছে? উনি আধুনিক তুরস্কের জনক, যদিও কামাল পাশার অনেকগুলো সমস্যা আছে। তিনি কী বলছে, সেকুলার মাইন্ডের, এবং তিনি প্রচণ্ড ধর্মের বিদ্বেষী ছিলেন। তুরস্কে আমাদের ওসমানী সাম্রাজ্য পতনের পেছনে এই কামাল পাশার অবদান অনেক বেশি। তো সেজন্য আমরা মুসলিমরা তাকে আইডিয়ালাইজ করি না, বাট সে একটা জায়গা থেকে, মানে ব্রিটিশদের থেকে মুক্ত করছে বলে সবার দাবি, সেজন্য তাকে শ্রদ্ধা করে। করিম বলতে কাকে বুঝেছে আমি জানি না, আপনাদের বইও লেখে নাই। মুসোলিনি ইতালির এক নায়ক এবং সেখানকার ফ্যাসিবাদী দলের নেতা। দেখছেন, মুসোলিনি ইতালির এক নায়ক, মানে হচ্ছে এক নায়কতন্ত্র যেটাকে বলে, একজন মাত্র যার কথা সবার থেকে মানতে হবে, ওই রকম একটা ফ্যাসিবাদী দলের নেতা ছিল সে। কিন্তু সে জিদের বসে ইতালিকে খুব আপডেট করে গেছে। সে যেমনই হোক, এক নায়ক হোক, ফ্যাসিবাদ হোক, সে ইতালিকে স্টাবলিশ করাই দিয়ে গেছে। তারপর হচ্ছে সানাইয়াত, চীনের বিপ্লবী নেতা, খুব ভালো। লেনিনের কথা উঠে আসছে, রুশ বিপ্লবের অত্যন্ত সংগঠক, শক্তিশালী। মানে এদেরকে আমি এদের ভেতর আমি তারুণ্য দেখেছি, ভালো হোক খারাপ হোক, বাট এরা তারুণ্যকে কাজে লাগিয়েছে। তারুণ্যের কর্মতৎপরতা, উদ্যমী মনোভাব ও প্রাণ উৎসর্গ করার সাহস আমরা এখানের মধ্যে নজরুল এখানের মধ্যে তুলে ধরছেন। যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে, যাহারা বৈমানিক রূপে, অর্থাৎ নবচারী হয়ে, অ্যাস্ট্রোনটস হয়ে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়। অর্থাৎ এরা আপনাদের চারানার কোনো দরকার নাই যে আমি এখান থেকে ফিরবো কিনা, এরা এগুলো চিন্তা করেন। এরা চিন্তা করছে আবিষ্কারের চিন্তা, এদের অর্জনের চিন্তা থাকে, কোনো একটি কিছু নতুন করে বের করে আবিষ্কার রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়া আর ফেরে না। গৌরশৃঙ্গ কাঞ্চন জঙ্ঘার শীর্ষদেশ, এক কথায় সহজ কথায় হচ্ছে হিমালয় সর্বোচ্চ চূড়া, ঠিক আছে, অধিকার করিতে গিয়া যাহারা তুষারে ঢাকা পড়ে, বরফে ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি, তলুদেশে থাকে একটা মূল্যবান পাথর, আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে। অর্থাৎ ওরা মাটির সমাধি পায় না, ওরা পানির সমাধি পায়, ওরা পানিতেই অতলে গভীরে মিশিয়ে যায়। ওরকম ব্যক্তির মধ্যে তিনি তারুণ্যকে দেখেছেন। মঙ্গল গ্রহে চন্দ্রালোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া যাহারা নির্দেশ হইয়া যায়, তাদের মধ্যে তিনি তারুণ্যকে দেখেছেন। পবন গতিতে, বাতাসের গতিতে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, রকেটে করে আর কি। নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়ন মণি নিভিয়া যায়, অর্থাৎ চোখ বন্ধ হয়ে যায়, মারা যায়। যৌবন দেখিয়াছি সেই দুর্দান্তদের মাঝে। আচ্ছা, তারুণ্য এতটা দুর্দান্ত, এখানে তারুণ্যের কয়েকটা দুর্ধর্ষ কথা বলছে না, চেঙ্গিস, কালা পাহাড়, এরা খুব খারাপ মানুষ টাইপসের, ঠিক আছে, অন্য অনেকে হত্যাও করছে। তো কিন্তু তাদের মধ্যে মায়া মমতা আছে। দেখেন, যৌবনের মাতৃরূপ দেখিয়াছে। মাতৃরূপ হচ্ছে মমতা, মাতৃরূপ মানে মমতা, সফটনেস, কাইন্ডনেস। সব দাহন করিয়া, মানে ওই যে মৃত্যু যেটা জ্বালায় পোড়ায়, সব দাহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে,
গোরস্থানে অথবা দাফন করতে কবরস্থানে যায়, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে। আমাদের গত বছর যখন ফেনীতে বন্যা হয়েছিল, মানুষ দেখে নাই যে চিটাগাং মানুষরা দেখে নাই তাদের কী অবস্থা, তারা বিভিন্ন সামগ্রী নিয়ে ছুটে চলে গেছে। শুধু কি ইয়াংরা গেছে, এখানে অন্য কোনো বয়সের যায় নাই। এটাই হচ্ছে তারুণ্য। বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন অর্থাৎ এটা নার্স হতে পারে, এই যে করছে সে এটা নার্স হতে পারে একজন, ঠিক আছে, কিন্তু এটা সে সেবা দিচ্ছে, ওই রোগীটার পাশে থাকার মতো কেউ নেই, কিন্তু ও সেটা পরিচর্যা করছে। যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া, অর্থাৎ বাউল সাজিয়া দুর্দশাগ্রস্তের জন্য ভিক্ষা করে, সে অন্যের জন্য ভিক্ষা করে ওদেরকে খাবার দিচ্ছে। যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশার বুকে আশা জাগায়। ঠিক আছে, উনি এখানের মধ্যে কি দেখেছেন? যৌবনের মাতৃরূপ দেখেছেন। ওকে, আর দুইটাই আছে, মনে হয় আমাদের সময় দিবে না। তারুণ্যের পরিধি আমরা আরেকবার ইয়াতে যাব, সামারিও করতে হবে আমার থেকে। কতটুকু আছে সময় দেখাচ্ছে না স্যার, মিনিট এখন 10টা 18 টাইম। 8 মিনিট আছে স্যার। আচ্ছা 8 মিনিট আছে, দেখি তারুণ্যের পরিধি কতটুকু। ইহাই যৌবন। আমরা তখন তারুণ্যের সংজ্ঞা পড়েছি, আমরা জানি তারুণ্য বার্ধক্যের সাথে বয়সের সাথে আপনি ফ্রেমে বাঁধতে পারবেন না, কিন্তু এটা পরিধিটা কতটুকু, আপনার এরিয়াটা কতটুকু সীমানা যুগে তারুণ্যের ক্ষমতা থাকতে পারে, তরুণদের ইফেক্টটা কতটুকু থাকতে পারে, কি আমাদের দেশে সীমাবদ্ধ, বাঙালিদের মাঝে সীমাবদ্ধ থাকবে নাকি আরও কত দূর যাবে। ওকে, তারুণ্যের পরিধি কতটুকু এটা নিয়ে বলতে হচ্ছেন ইহাই যৌবন, ইহা ধর্ম যাদের তাহারাই তরুণ। দেখছেন, এটাকে বলতেছে হচ্ছে উনি যৌবন, উপরে যে কথাগুলো আসছে এগুলোকে তিনি বলতেছে হচ্ছে যৌবন, মাতৃরূপ থাকুক যেটাই করুক, আর এটা যাদের মধ্যে আছে এরাই হচ্ছে তরুণ। যৌবন, তারুণ্য, যুবক, তরুণ ওনার কাছে আপাতত একই। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। অর্থাৎ ধর্ম মানে এখানে বৈশিষ্ট্য হতে পারে, আবার তিনি ধর্ম মানে আমাদের যে রিলিজিয়ন ওটাকে বুঝাইতে পারে। ধর্ম মানে আমরা অনেক সময় বৈশিষ্ট্যকে বলি, অর্থাৎ অন্য কোনো বৈশিষ্ট্য নাই, তিনি অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ে কাউকে মাপবে না। ঠিক আছে, এখানে বৈশিষ্ট্য হতে পারে, আমি একটু খুব ভালো ধারণা রাখি, এখানে বৈশিষ্ট্য হতে পারে কাল, জাতি, ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। অর্থাৎ এই তরুণরা তারা কোনো জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এদের কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে এরা কাউকে জাজ করবে না, জাতি হওয়ার ভিত্তিতে কাউকে জাজ করবে না। এদের সেনানিবাস অর্থাৎ এদের যে সীমানা, এদের যে স্থান, এটা সব কিছুর ঊর্ধ্বে। আজ আমরা মুসলিম তরুণেরা, এখানে দেখছেন দুইটা হাইফেন, এগুলোকে ড্যাশ বলি আমরা, এটা আরেকটু লম্বা হয়। ঠিক আছে, এরকম এগুলোর মাঝে যেগুলো থাকে ব্রেকেটের কথা, অর্থাৎ এক্সটেন্ডেড। আজ আমরা অর্থাৎ মুসলিম তরুণরা, তিনি নিজেকে মুসলিম তরুণ বলছে, যেহেতু আমরা আগে জানি তিনি এটা একটা সভা দেখেছেন যেটা মুসলমানদের একটা আয়োজন, যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি। অকুণ্ঠিত চিত্তে অর্থাৎ মুখ খুলে, কণ্ঠ খুলে, মুক্ত কণ্ঠে বলিতে পারি। অকুণ্ঠিত মানে কোনো টেনশন ছাড়া, চিন্তা ছাড়া বলিতে পারি। কি বলতে পারি? ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন। ধর্ম এখানে হচ্ছে বৈশিষ্ট্য, আমাদের ধর্ম ইসলাম এবং আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে কি? তারুণ্য, যৌবন। আমরা তরুণ এবং যৌবন থাকি সবসময়। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের আমরা মুরিদ যৌবনের। আমরা যৌবনের কাছে মুরিদ হয়েছি, শিষ্যত্ব অর্জন করেছি। মুরিদ শব্দের অর্থ শিষ্য, ঠিক আছে, যার কাছে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ থাকি, শিষ্য। আর হচ্ছে যে প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক আছে, শিষ্য সবসময় কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকে? শিক্ষকের কাছে। ঠিক আছে, যে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সবসময় কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ? যৌবনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যখনই দরকার পড়বে আমরা এই যৌবনের জন্য লড়াই করব। এই জাতি ধর্মকালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। অর্থাৎ যারা যেই জাতিটাই যৌবন জাতি ধর্মকালকে অতিক্রম করতে পারছে, তারাই আজ আমাদের কাছে মহামানব, মহাত্মা, মহাবীর হিসেবে উপস্থিত হয়। তাহাদিগকে সকল দেশের, সকল ধর্মের, সকল লোক সমান শ্রদ্ধা করে। লাস্ট প্যারাগ্রাফ, যেখানের মধ্যে তারুণ্যের লক্ষ্য, চূড়ান্ত গন্তব্য নিয়ে তিনি আলোচনা করবেন। পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা, রাস্তার পাশে পড়ে থাকা একটা ধর্মের অট্টালিকা মানে হচ্ছে দালান। অর্থাৎ ধরু কোথাকার কোন একটা শিষ্টাচার, আপনি বলতে পারেন সংস্কার, ঠিক আছে, সংস্কার বা আচার, কোনো একটা নিয়ম, ঠিক আছে, কোত্থেকে কে জানে একটা নিয়ম বানাইছে, আর সেটা নিয়ে আপনারা পড়ে আছেন, আজ পরপর হইয়াছে। আপনারা যেটাকে ধর্ম বলছেন, সেই ধর্মটা আজ দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে। তাহাকে ভাঙিয়া ফেলিয়ে দেওয়াই আমাদের ধর্ম। আমাদের ধর্মটা হচ্ছে, মানে আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে, তারুণ্যের বৈশিষ্ট্য হচ্ছে, যেই জিনিসটা পচে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে ভেঙে দেওয়া। ওই জীর্ণ অট্টালিকা অর্থাৎ ভাঙাচোরা অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। অর্থাৎ ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে অনেকের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে,
বলতে হচ্ছে হিন্দুদেরকে মেরে ফেলো, মুসলমানরা মেরে ফেলতেছে, মুসলমানদেরকে বলতেছে হচ্ছে হিন্দুদেরকে বলতে হচ্ছে মুসলমানরা তোমাদের ক্ষতি করছে, ঠিক আছে, তোমাদের জায়গা দখল করে ফেলছে, ওদেরকে সরাই দাও। তো এরকম মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে তাহা যদি সংস্কারতীত হইয়া আমাদেরই মাথার উপর পরিবার উপক্রম হয়, অর্থাৎ অবস্থা চলে আসে, পরিবার অবস্থা হয়, পড়ে যাওয়ার সময় হয়, তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণের। শুধু তরুণরাই পারে যে আমার ঘর ভেঙে আমার মাথার উপর পড়ে যাচ্ছে সেটাকে একদম ভেঙে নতুন করে নির্মাণ করা, কারণ ভাঙা জিনিসটা খুব কষ্টকর। বৃদ্ধরা বলবে আরে আবেগ আছে, এখানের মধ্যে আমার স্মৃতি আছে, আমি এটা ভাঙতে পারবো না। তরুণদের কাছে এত দরদ নাই, দরদ হচ্ছে ভাই বাঁচা দরকার, বেঁচে যাবো যেমনি দরকার। খোদার দেয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে, এই খুব সুন্দর কথা, পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল সে যত মোনাজাতই করুক, দেখেন পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখবে সে যতই মোনাজাত করুক তাহা খোদা তাহা কবুল করিবে না, কারণ আপনি ওনার নিয়ামতটাকে অ্যাকসেপ্ট করেন নাই। উনি আপনাকে একটা নিয়ামত দিয়েছে, আপনি ওটাকে ইগনোর করে রাখছেন, আর আপনি কিছু বলবেন। খোদা হাত দিয়েছেন বেহেশত ও বেহেশতি অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। কি দারুণ কথা, খোদা আপনাকে দিছে চাইবার জন্য, আপনি বেহেশতি জিনিস চান, আপনি চাইতে আপনি করতেছেন ভিক্ষা, যে আল্লাহ আমার ভালো রাখেন, আর ভালো রাখার জন্য তুই কাজ তো কর। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, ইহাই হোক তারুণ্যের সাধনা। আর কোনো লাইন বাদ গেছে? আশা করি বাদ দেয়নি। ইহাই আমাদের, হ্যাঁ, তো আমরা আমাদের পৃথিবীকে কীভাবে গড়িয়ে তুলব? তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে, তারুণ্যের প্রাণ দিয়ে, যৌবনের তরুণদের অরুণ সূর্য দিয়ে আমরা এটাকে অর্জন করে নেব। এটাই হইতেছে আমাদের যৌবনের গান। আর এখানের মধ্যে এটা সামারিটা দেয়া আছে, আমরা সবাই পড়েছি। নজরুলের প্রথমে তিনি ধারণা দিবেন, এরপর তিনি কেন যুবকদের সাথে এতটা অ্যাটাচড সেটা নিয়ে বলবেন, কম বক্তাদের কথা তিনি এখানে তুলে ধরছেন। তারপর হচ্ছে তরুণদের প্রতি তার ভক্তির কথা বলছেন। নজরুল যেমন দলের নজরুল হইতে চান, তারপর বার্ধক্যের ব্যাখ্যা দিয়েছেন, তারুণ্যের ব্যাখ্যা দিয়েছেন, তারুণ্যের বিপ্লব, তারুণ্য কী করতে চায়, এটা কেমন কাজ করে, এদের উদারতা, মায়া, মমতা, এগুলো বলছেন। তারুণ্যের পরিধি কতটুকু, তারুণ্যের চূড়ান্ত গন্তব্য কী করা দরকার দেশকে পরিবর্তন করতে, তারা কাজ করবে, এই একটা কথা নিয়ে আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো গড়িয়ে লইব, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য। এটাই হইতেছে আপনাদের সামনে নজরুলের যৌবনের গান। ধন্যবাদ।